বাসর ঘরে নিজের স্বামীকে হুইল চেয়ারে আসতে দেখে হতভম্ব চন্দ্রা। তাকে যে বলা হয়েছিল ছেলের কোনো সমস্যা নেই, উচ্চবিত্ত পরিবারের ছেলে, তার উপর বেশ সুদর্শন। তার তখনই বুঝে নেওয়া উচিত ছিল তার মতো একটা মেয়েকে তো আর আট চার পাঁচটা স্বাভাবিক বাড়িতে বিয়ে দেবে না। আচ্ছা, স্বাভাবিক বাড়ি বলতে চন্দ্রা কি মনে করছে? এই প্রশ্নের উত্তর সে মনের কাছে পেল না। সামনে থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আপনি বোধহয় ক্লান্ত খুব, যান ফ্রেশ হয়ে আসুন আগে। চন্দ্রার এখন মনের অবস্থা সে নিজেই কল্পনা করতে পারছে না। শুধু মনে হচ্ছে তার পরিবার তাকে এরম ভাবে বানের জলে ভাসিয়ে দিল। ভিতর থেকে আবার একটি শব্দ উঠে এলো, পরিবার? হা, তার জীবনে এই নামে কোনো জিনিস আছে নাকি? মাথা নেড়ে এসব ছেড়ে চন্দ্রা ব্যাগ থেকে একটা শাড়ি বের করে চেঞ্জ করতে চলে গেল। এই ফাঁকে শিয়ামও নিজের জামা বদলে ঘরের জামা পরল। এখন এসব তার নিজে থেকেই অভ্যেস হয়ে গেছে, কাউকে আর দরকার লাগে না নিজের কাজের জন্য। শিয়াম এবার ঘড়ির দিকে তাকালো, 1:04। শিয়াম এবার বাথরুমের দরজার দিকে তাকালো, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, চন্দ্রা এখনও বেরোয়নি। শিয়াম কিছু একটা ভেবে বাথরুমের সামনে গিয়ে 2-1বার ডাক দিল চন্দ্রার নাম ধরে। না, কোনো সাড়া শব্দ নেই। শিয়াম এবার উপায় না পেয়ে যেই দরজা ধাক্কাতে গেল, অমনি বাথরুমের দরজা খট করে খুলে গেল। শিয়ামের এই সময় মনে হলো মেয়েটা একটু বেশিই সুন্দর। না, তার মোটেই উচিত হয়নি এত সুন্দর হওয়া। এই যে শিয়াম এবার আটকে পড়ল একজনের মায়ায়, এর দায়ভার কে নেবে? উত্তর যেন ভিতর থেকেই এলো, তোরই তো বউ। শিয়াম মুচকি হেসে সামনে ছেড়ে দাঁড়ালো। চন্দ্রা চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আপাতত তার ঘুমের ভীষণ প্রয়োজন। 1 ঘন্টা ধরে কেঁদে আর জলে ভিজে শরীর ঠান্ডা করে ফেলেছে সে। শিয়ামের এবার একটু খারাপ লাগলো। মেয়েটার কি তাকে পছন্দ হয়নি? সে কি জানতো না তার এই পায়ের ব্যাপারে? কিন্তু তার কাছে যেটুকু খবর আছে, মেয়ের বাড়িতে এই সব খবর আগেই দেওয়া হয়েছিল। তারা জেনে বুঝেই তাদের মেয়েকে এ ঘরে দিয়েছেন। শিয়াম বেশি না ভেবে আস্তে ধীরে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। যদিও হুইল চেয়ার থেকে উঠতে একটু কষ্ট হলো, তাও মুখে টু শব্দ করল না। মেয়েটা যদি জেগে যায় এই ভয়ে। সাধারণত ঘুমের সময়টা তার খালামণি তাকে সাহায্য করে বিছানায় যেতে, তাই বেশি কষ্ট হয় না তার। কিন্তু এখন থেকে তো। কথাটা মাথায় আসতেই পাশে শুয়ে থাকা চন্দ্রার দিকে চোখ পড়ল তার। মেয়েটা সম্ভবত ঘুমিয়ে গেছে, মুখে মেকআপ নেই, ফর্সা হওয়ার দরুন গাল নাক টকটকে লাল হয়ে গেছে। শিয়াম বোধহয় এবার বুঝতে পারল চন্দ্রা বাথরুমে এতক্ষণ কি করছিল। তার মন একেবারে বিষিয়ে গেল অপরাধ বোধে। মেয়েটা তাহলে আসলেই জানতো না তার পায়ের কথা, নইলে নিজের বাসর রাতে কেউ এরকম আচরণ করে? শিয়াম এক পাশে ফিরে শুয়ে পড়ল। সে তো চায়নি কোনো রকম সম্পর্কে জড়াতে। তার খালামণি আর খালাতো ভাই বোন, যাদের শিয়াম নিজের থেকেও বেশি ভালোবাসে, তাদের কথা শুনে বিয়ে করলো। তার আর আছেই বাকি এই 3জন ছাড়া। মা বাবা সেই যে দেশের বাইরে গেল, আর ফিরলই না দেশে। কি হয়েছে এখনও ঠিক মতো জানে না শিয়াম। তার খালামণি বলে তাদের নাকি অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই কাউকে আর বাঁচানো যায়নি। তারপর থেকে এই 3জনই সব। তাদের সাথেই বেড়ে ওঠা খালামণি এখন তার মা, আর এই মানুষটার কথা অমান্য করার কথা শিয়াম ভাবতেও পারে না। সকাল 7টা। চন্দ্রা চোখ মেলে, সামনে একটি সুদর্শন পুরুষকে দেখে ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে তার খেয়ালে এলো এটি তো তার স্বামী। কিন্তু কাল রাতের কথা মাথায় আসতেই মাথায় আগুন চড়ে গেল। পাশে শুয়ে থাকা লোকটিকে তার সহ্য হচ্ছে না কেন সে নিজেই জানে না। রাগে গজগজ করতে করতে একটা সুন্দর জামা নিয়ে চলে গেল সাবান নিতে। চন্দ্রা সাবান নিয়ে বেরিয়ে দেখল শিয়াম বিছানায় বসে আছে। সে শিয়ামকে পাত্তা না দিয়ে আয়নার সামনে চুল মুছতে লাগলো। শিয়াম মুগ্ধতার দৃষ্টি চন্দ্রার দিক থেকে সরিয়ে একটু ইতস্তত করে বলল, একটু সাহায্য করবেন প্লিজ, আমার হুইল চেয়ারটাতে বসতে। চন্দ্রার এবার ধৈর্যের বাঁধ ভাঙল। চিরুনিটা শব্দ করে রেখে পিছন ফিরে শিয়ামের দিকে আঙুল তুলে বলল, একদম ন্যাকামি করবেন না।
আপনি যে এইরকম পঙ্গু, আগে জানাননি কেন? বিয়েটা ভেঙে যেত বলে? হ্যাঁ, বলির পাঠা হিসেবে আপনার আমাকেই পারফেক্ট মনে হলো না? যেই শিক্ষিতা সুন্দরী মেয়ে দেখেছেন অমনি ল্যাজ নেড়ে নেড়ে বিয়ে করতে চলে গেলেন। আপনারাও বোধহয় ওই প্রবাদেই বিশ্বাসী যে সোনার আংটি ব্যাকা হলেও সেটা সোনা। তাই তো খুশিতে লাফিয়ে লাফিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে চলে গেলেন। রাগে দুঃখে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল চন্দ্রা রুমের দরজা দিয়ে। শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরম কিছু একটা আশা করেছিল সে, তাই বেশি কিছু মনে হয়নি। তবে চন্দ্রার পঙ্গু কথাটা ভীষণ গায়ে লেগেছে। লাগবারই কথা, সে তো পঙ্গু। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ৩ বছর আগের কথা ভাবে, যখন সব স্বাভাবিক ছিল। তার নামের সাথে এই পঙ্গু ট্যাগটা যোগ ছিল না। এখন তো সারা জীবনের জন্য এই ট্যাগটা তাকে সহ্য করতেই হবে। এখন থেকে নয়, অভ্যাস শুরু হলো তার। চন্দ্রা চোখ মুছে নিচে এলো। শিয়ামের খালামণি সব স্টাফদের ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন করে কি সাজাবে, বারবার সবাইকে বলে দিচ্ছে ঘরে নতুন বউয়ের যেন কোনো অসুবিধা না হয়। চন্দ্রার সব কিছুই যেন এখানকার তিক্ত লাগছে। মনে হচ্ছে এই বুঝি দম আটকে এলো। শিয়ামের খালামণি এবার এগিয়ে এলো চন্দ্রার দিকে। চন্দ্রার মুখটি তুলে বলল, এই রকমই একটা ফুটফুটে মেয়ে চেয়েছিলাম আমার ছেলের জন্য, কিন্তু কি আর করার, সবই কপাল। চন্দ্রার লাস্ট কটা শব্দ যেন কেমন ঠেকলো কানে। তাও ওসব পরোয়া না করে খালামণিকে বলল, আপনি কে হন ওনার? আর এ বাড়িতে কজন থাকে? না, মানে এত বড় বাড়ি তাই আর কি। শিয়ামের খালামণি উর্ফে সুইটি বেগম হেসে যেই কিছু বলতে যাবে অমনি শিয়ামের ঘর থেকে এক বিকট শব্দ এলো। চন্দ্রা, সুইটি বেগম সহ নিজের সব স্টাফ চমকে উপরের দিকে তাকিয়ে রইলেন। সুইটি বেগম আর অপেক্ষা না করে চন্দ্রাকে বললেন, বউ চলো তো দেখি। দুজনেই দৌড়ে এসে শিয়ামের ঘরে এসে পৌঁছালো। এসে যা দেখলো তাতে দুজনেই হতভম্ব। শিয়াম নিচে মেঝেতে পড়ে আছে, তার হাত লেগে পাশে রাখা ফ্লাওয়ার ভাসটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে মেঝেতে, আর তার জলেই ভেসে যাচ্ছে গোটা ঘরময়। শিয়ামের হাতও কিছুটা কেটে রক্ত বেরিয়েছে, তার দরুন অর্ধেক জল লাল হয়ে আছে। এই বিকট আওয়াজ শুনে দৌড়ে এসেছে পাশের ঘর থেকে সুইটি বেগমের 2 ছেলে মেয়ে, শিয়া ও সিরাজ। শিয়া ভাইয়ের এই অবস্থা দেখে আঁতকে উঠল, দৌড়ে গিয়ে ভাইকে তোলার চেষ্টা করল। সুইটি বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার এগিয়ে গিয়ে শিয়ার হাত টেনে বলল, পাগল হয়ে গিয়েছিস? কত কাঁচ পড়ে দেখছিস, আয় সরে আয় তাড়াতাড়ি। শিয়া মায়ের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, ভাইয়ার অবস্থা দেখেছো তো, এখনো সরে থাকতে বলবে? সুইটি বেগম আশপাশ চোখ ঘুরিয়ে সবার মুখের দিকে তাকিয়ে বললেন, আহা, আমি কি এমনি এমনি বারণ করছি নাকি তোকে? ওর কেটেছে, এবার তোরও কাটবে, ওই জন্যই তো বলা। দাঁড়া, সার্ভেন্টকে ডেকে পরিষ্কার করিয়ে দিই, তাহলেই তো মেটে। এবার শিয়াম হালকা উঠে বসে বলল, হ্যাঁ শিয়া, মণি ঠিকই বলেছে, এর মধ্যে এলে তোরও কেটে যেতে পারে। তুই বরং নিচে গিয়ে কাউকে পাঠাবার ব্যবস্থা কর। শিয়া করুণ চোখে শিয়ামের দিকে তাকিয়ে নিচে চলে গেল। এই ভাইটাকে সে একটু বেশিই ভালোবাসে। যদিও সে আর সিরাজ শিয়ামের থেকে 5 বছরের ছোট, তাও তার নিজের ভাইয়ের থেকে এই ভাইয়ের প্রতি টান বেশি। আর থাকবে নাই বা কেন, ছোট থেকেই তার মাকে দেখে এসেছে। তার থেকে তার ভাই সিরাজকে সব সময় বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এমনকি খেতে বসলেও। যদিও তার এখন এসব গা সওয়া, কিন্তু এত কষ্টের মধ্যেও তার এক টুকরো ভালোবাসার জায়গা ছিল এই শিয়াম ভাইয়া। ছোট থেকেই তার সব আবদার এই ভাইয়ের কাছে। ভাইয়াও কম নাকি, একটি মাত্র বোন বলে তাকে সব সময় রানীর মতো রাখার চেষ্টা করে। সে জানে তার খালামণির খুব একটা পছন্দের নয় তার এই মেয়ে, তাই শিয়ামই সেই ছোট্ট থেকে ওকে আগলে আগলে রাখে। চন্দ্রার এবার অপরাধ বোধ হলো ভীষণ, তার জন্যেই আজ লোকটার এই অবস্থা। কি হতো একটু হেল্প করে দিলে, মানুষটা তো তারই স্বামী। মন এবার শব্দটা উচ্চারণ করল, স্বামী। কত স্বপ্ন ছিল তার জীবন সঙ্গীকে নিয়ে, সব কিনা এক মুহূর্তে ওই ফ্লাওয়ার ভাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এক ধাক্কায়। চন্দ্রার ধ্যান ভাঙল শিয়ার কর্কশ গলায় শব্দে,
কেমন বউ হ্যাঁ তুমি? নিজের স্বামীর এইটুকু খেয়াল রাখতে পারো না? তোমার দ্বারা না হলে আমাদের কাউকে ডেকে নিতে, তাহলে তো আর এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। অন্য সময় হলে চন্দ্রা রেগে দুটো কথা শুনিয়ে দিত, কিন্তু এখন পারল না। মনের ভিতর থেকে কেউ যেন বলছে, অপরাধ তোর চন্দ্রা, তোর জন্যই এইসব হয়েছে। চন্দ্রা তাই চুপচাপ সব কথা শুনে নিল। তখনই সার্ভেন্ট শিয়ামকে ওঠাতে গিয়ে বলে উঠল, আপনারা একটু ধরলে ভালো হয়। শিয়া এগোতেই সুইটি বেগম তার হাত টেনে ধরে বললেন, তোর যাওয়া লাগবে কেন? ওর বউ আছে এখন, ও যাক, তুই গেলে খারাপ দেখাবে। কিন্তু ওই পরিস্থিতিতে সুইটি বেগমের কথাটাই সবার কানে তিক্ত ঠেকল। শিয়াম এবার বলে উঠল, না না, করার দরকার লাগবে না, উঠতে পারবো আমি একাই। বলে শিয়াম যেই উঠতে গেল সার্ভেন্টের হাত ধরে অমনি এক হাত পিছল খেল। শিয়াম সামলাতে না পেরে পড়ে ফির যেতে নিলে একটি হাত ওকে চেপে ধরল। ব্যথায় চোখ বন্ধ করে নেওয়া শিয়াম চোখ খুলে দেখল, এ আর কেউ নয়, গতকালই তার বিয়ে করে আনা সদ্য বউ। চন্দ্রা এবার শিয়ামকে উদ্দেশ্য করে বলল, আসুন, আমি সাহায্য করছি আপনাকে, ধীরে ধীরে উঠুন। সকালের ব্যবহারের পর এই ব্যবহার একদমই অপ্রত্যাশিত ছিল শিয়ামের কাছে। শিয়ামকে বিছানায় বসিয়ে দিয়ে সার্ভেন্ট জায়গাটা পরিষ্কার করতে লাগলো। সুইটি বেগম দৌড়ে এলেন বিছানায়, শিয়ামের হাত মুখ ধরে বললেন, আহারে, আমার ছেলেটা, অনেক লেগেছে না? তুই কাউকে ডাকলি না কেন? আর বউ তো, ওকেই বললে পারতি। শিয়াম হালকা হেসে সুইটি বেগমের হাতটা নিজের হাতে নিয়ে বলল, আহ মণি, শুধু শুধু চিন্তা করছো, কিছু হয়নি আমার। সুইটি বেগম দুঃখের সাথে বললেন, না হলেই ভালো বাবা, আমি নিচে গিয়ে তোর জন্য জল খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস কেমন? শিয়াম মুচকি হেসে মাথা নাড়ালো। চন্দ্রার জানি না কেন এটা শুধুই দেখানো আদিক্ষেতা মনে হলো। তাও গায়ে না মেখে ঘর থেকে সবাই চলে যাওয়ার পর সেও বেরিয়ে গেল। শিয়াম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। না, মেয়েটা শুধুই তার মনুষ্যত্ব দেখিয়েছে, এর বেশি কিছুই না। চন্দ্রা ঘরে প্রবেশ করতেই দেখল শিয়াম বিছানায় আধশোয়া হয়ে ব্যালকনির খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। চন্দ্রা আস্তে করে এসে খাবারের প্লেটটা টেবিলে রেখে শিয়ামের উদ্দেশ্যে বলল, আপনি ফ্রেশ হবেন, আমি সাহায্য করে দেব? শিয়াম একভাবে আকাশের দিকে তাকিয়ে বলল, না, তার দরকার নেই, শিয়া একটু আগে এসে করে দিয়ে গেছে। চন্দ্রা মাথা নেড়ে বলল, আচ্ছা, তবে খেয়ে নিন, মণি আপনার জন্য খাবার পাঠিয়েছেন। শিয়ামের কোনো হেলদোল দেখা গেল না, সে আগের মতোই বসে রইল। কিছুক্ষণের মধ্যেই ভীষণ জ্বালা অনুভব করল। এবার বোধহয় তার অবাক হওয়ার পর্যায় শুরু হলো। সে দেখল চন্দ্রা একটা ফার্স্ট এইড বক্স থেকে তুলো নিয়ে ওষুধ লাগাচ্ছে তার ক্ষতস্থানে। তার কারণই তার হাতের এই জ্বালা পোড়া। শিয়াম এবার সব ব্যথা ভুলে হাঁ করে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। একটু বেশি ব্যথা পেতেই খেয়ালের দুনিয়া থেকে বেরিয়ে এলো শিয়াম। তার নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, আহ। চন্দ্রা এবার ঘাবড়ে গেল। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, সরি সরি, আমি বুঝতে পারিনি, আপনার কি খুব বেশি লাগছে? শিয়ামের হাতে ব্যথার চেয়ে বেশি এখন কেন জানি সুখ সুখ বেশি লাগছে। সে মুচকি হেসে বলল, যেচে কাচের সাথে ধাক্কা খেয়েছি, ক্ষত তো হওয়ারই ছিল। চন্দ্রা প্রত্যুত্তরে কিচ্ছু বলতে পারল না। আস্তে আস্তে ফু দিয়ে ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সে বুঝতেই পারল না কারোর মুগ্ধতার দৃষ্টি তার উপর পড়ছে। মানুষটা একটু একটু করে তার বেড়াজালে আটকে ফেলছে চন্দ্রাকে। চন্দ্রা খাবারটা শিয়ামকে দিয়ে চলে গেল নিচে। সে নতুন বউ, সারাক্ষণ রুমের ভিতর থাকলে বাড়ির মেহমানরা বিভিন্ন রকম কথা বলবে। নিচে যেতেই চন্দ্রা দেখতে পেল সুইটি বেগম অনেকগুলি মহিলার মাঝে বসে হাসি ঠাট্টা করছেন। চন্দ্রাকে দেখতে পেয়ে হাত ধরে নিচে নিয়ে এসে সবার মাঝে সোফায় বসিয়ে দিলেন। এক এক করে সুইটি বেগম সবার সাথে পরিচয় করিয়ে দিলেন চন্দ্রার। পাশে সোফা থেকে এক ভাবি সুইটি বেগমকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রে সুইটি, মেয়ের বাড়ি থেকে কি কি দিল রে? চন্দ্রা এতক্ষণ মুখ নিচু করে বসে থাকলেও এবার মুখ তুলে সুইটি বেগমের দিকে চাইল ভরসার দৃষ্টিতে। সুইটি বেগম কি বুঝলেন, তিনি সেই ভাবিকে উদ্দেশ্য করে বললেন, না ভাবি, আমরা কিছুই নিইনি, ওইটুকু জিনিস নিয়ে আমরা আর কি করব বলো, যেখানে আমাদের কাছে সমুদ্র সমান আছে।
অন্য সব মেহমানরা এসব নিয়ে হাসি মশকরা শুরু করে দিলেন। কথাটা তাই আর বেশি দূর এগোলো না, কিন্তু চন্দ্রার ঠিকই গায়ে লাগলো কথাটা। আচ্ছা, সুইটি বেগম তার হয়ে কথা বললেন নাকি তার পরিবারকে অপমান করে? এসব ভাবনা বাদ দিয়ে চন্দ্রা সুইটি বেগমকে হালকা কাছে ডেকে কানে কানে বলল, মণি, আমি কি এখান থেকে উঠতে পারি? মাথাটা ভীষণ ধরেছে। সুইটি বেগম বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি যাও, জল খাবার খেয়ে নাও, এখন আরও কত মাথা ব্যথা হবে। চন্দ্রা শেষের কথার অর্থ বের করতে পারল না, তাই বলল, আরও কত মাথা ব্যথা মানে কি মনি? সুইটি বেগম হেসে চন্দ্রার মাথায় হাত দিয়ে বললেন, কিছু না মা, যাও, তুমি খেয়ে বাইরের বাগান থেকে একটু ঘুরে এসো, মন ভালো হয়ে যাবে। চন্দ্রা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বাগানের দিকে চলে গেল। চন্দ্রার এই সুইটি বেগমকে এই বাড়িতে আসা থেকে কেমন যেন ঠেকছে। তার চরিত্রটা ঠিক কেমন সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। চন্দ্রা আর বেশি মাথার উপর জোর না দিয়ে বাগানের একটা বেঞ্চে গিয়ে বসলো। চারপাশ দেখে তার মন ভালো হয়ে গেল। খুব সুন্দর পরিপাটিভাবে সাজানো বাগানটা, তারপর হরেক রকমের বিদেশি ফুল সযত্নে রাখা। চন্দ্রা ফুলের বিষয়ে অল্প স্বল্প চর্চার কারণে তার চিনতে অসুবিধা হলো না, তবে সে সব কটা চিনতেও পারল না। হঠাৎই চন্দ্রার মনে হলো কারোর দৃষ্টি চন্দ্রার উপর পড়ছে। সে এদিক সেদিক তাকিয়ে দেখল, না, একজন মালি ছাড়া আর তো কেউ নেই বাগানে। সেই মালিও নিজের মনে মাটি ঠিক করছে, নতুন চারা লাগাবে বোধহয়। চন্দ্রার কেমন যেন ঠেকলো, মানে সে আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে ফেরত এলো বাড়ির ভেতর। এখন তার এক কাপ কড়া কফির খুব দরকার, কিন্তু কাকে বলবে সে এখন বানিয়ে দিতে? সে নিজে তো পারে না বানাতে। এই রান্না জিনিসটা তার কাছে ভীষণ অপছন্দের একটা কাজ। আশেপাশে সার্ভেন্টকে খুঁজতে লাগলো চন্দ্রা। তখনই এক সার্ভেন্ট এসে বলল, ম্যাম, আপনি কি আমাকে খুঁজছিলেন? চন্দ্রা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সার্ভেন্ট আমতা আমতা করে বলল, আমার মনে হলো আপনি নতুন বউ, দরকার তো থাকতেই পারে, তাই না? চন্দ্রা ঠোঁট গোল করে বলল, ও হ্যাঁ, দরকার তো আছে। এক কাপ কড়া কফি আমার রুমে পাঠিয়ে দিন প্লিজ। সার্ভেন্ট মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। চন্দ্রার এই সময় পুরো বাড়িটা ঘুরতে মন চাইলেও তার মনে হলো অসুস্থ মানুষটিকে দেখে আসা উচিত তার একবার, যদি কিছু দরকার পড়ে। নিজের ভাবনায় নিজেই অবাক চন্দ্রা। কোথাকার কে কাল রাত অবধি তো সে মানুষটাকে চিনতও না, আর এখনই মানুষটার জন্য খারাপ বোধ হচ্ছে তার। তবে একেই কি বলে স্বামী স্ত্রীর টান? মনের সাথে এক প্রকার লড়াই করেই চন্দ্রা শিয়ামের ঘরের দরজা ঠেলে ঢুকলো। ঢুকেই দেখলো শিয়াম বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। তার সামনের কিছুটা চুল কপালে পড়ে আছে, চোখে একটা হোয়াইট ফ্রেমের চশমা। চন্দ্রার বুকটা যেন এবার ধড়াস করে উঠল। আগেও তো সে কত হ্যান্ডসাম ছেলে দেখেছে, কই এরকম তো লাগেনি তার। চন্দ্রার এবার মনে হলো, না, এই পুরুষের মতো নিখুঁত গড়ন সে খুব কমই মানুষের দেখেছে। চন্দ্রার মনের নেগেটিভ সাইড এবার বলে উঠল, কিন্তু কি হলো, এত সুন্দর হয়ে সেই তো নিজের পায়ে দাঁড়াতে পারে না। নিজের কাজ, বেসিক কাজগুলো করতেও অন্যের সাহায্য লাগে। সে কি করে চন্দ্রার ভার নেবে? শেষে কিনা তার পরিবার এরম একটা ছেলের সাথে তার। এরই মধ্যে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আরে আপনি ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে আসুন। চন্দ্রা কিছুটা এগিয়ে বিছানার থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এখন ঠিক আছেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? শিয়াম চন্দ্রার কথায় হালকা হাসল। চন্দ্রা এবার লক্ষ্য করল শিয়াম যে শুধু সুদর্শন তাই নয়, সে হাসলে বাঁ গালে একটা ছোট্ট সুন্দর টোল পড়ে। চন্দ্রা সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে বাইরের দিকে তাকালো। না, তার কোনো মায়ে আটকানো যাবে না, তাকে বেরোতেই হবে এখান থেকে। তার পরিকল্পনা যে অনেক দূরের। চন্দ্রা নিজের মনকে বোঝালো এই লোকটার জন্য সে যাই করছে সবটাই মনুষ্যত্বের খাতিরে, সে হৃদয়হীনা নয়। তাই তারও মনের কোণে যে 1% হলেও সুপ্ত অনুভূতি জেগেছে, সেই কথা সে মানতে নারাজ। চন্দ্রার ধ্যান ভাঙল একটি ডাকে। কেউ যেন পৃথিবীর সবটুকু মাধুর্য মিশিয়ে উচ্চারণ করল, চন্দ্রাবতী। চন্দ্রার শিরায় শিরায় কাঁপন ধরল। কত বছর হয়ে গেল এই নামে তাকে ডাকে না কেউ।
চন্দ্রা আর দাঁড়াতে পারল না স্থির হয়ে, দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে বেরোতেই একজনের সাথে খুব জোরে ধাক্কা খেল সে। সামনের মানুষটিকে দেখে সে আরও চমকে গেল। তার সামনে দাঁড়িয়ে